প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশন নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এক্লাম্পসিয়া এবং তার জটিলতা। নামটি একটু জটিল। এক্লাম্পসিয়া হয়তো অনেকের কাছে পরিচিত না, কিন্তু খিঁচুনি বললে হয়তো অনেকেই, গর্ভাবস্থায় খিঁচুনি বললে অনেকেই বুঝতে পারবেন। তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর পারুল আক্তার, সহযোগী অধ্যাপক গাইনি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর, এবং ডক্টর জয়া চাকমা, সিনিয়র কনসালটেন্ট রাঙামাটি জেনারেল হাসপাতাল, অনলাইনে যুক্ত হন আমাদের সঙ্গে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরু করতে চাই যে এক্লাম্পসিয়া, এই শব্দটা, এক্লাম্পসিয়া কি আসলে? এক্লাম্পসিয়া আসলে আসছে, এটা প্রি এক্লাম্পসিয়া। এটা যখনই প্রি এক্লাম্পসিয়া একটু জটিল আকার ধারণ করে খিঁচুনি সহকারে বা কনভালশন হতে থাকে, তখনই এটা এক্লাম্পসিয়ায় পরিণত হয়। তো আমাদের পেশেন্টদের কাছে কিন্তু প্রি এক্লাম্পসিয়া আসলে অনেকটুকুই পরিচিত, কারণ আমাদের কিন্তু গ্রামে গঞ্জে এই পেশেন্ট অনেক বেশি, এবং আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে অনেক পেশেন্ট পাই আমরা একদম জটিল অবস্থায় নিয়ে আসে, এমন অবস্থায় নিয়ে আসে যে অনেকে একদম ডিপলি অজ্ঞান থাকে। তো খুবই ক্লোজ মনিটরিং এবং মানে আমরা বলি যে ঝাঁপিয়ে পড়ে চিকিৎসার মাধ্যমে এই এক্লাম্পসিয়া রোগীকে বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচিয়ে তোলা হয়। তারপরেও আমাদের ম্যাটারনাল মর্টালিটির দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে এক্লাম্পসিয়া। তো আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশন এবং আপনাকে যে এমন গুরুত্বপূর্ণ একটা টপিকে আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা, এক্লাম্পসিয়াটা আসলে কেন হয়? মানে এটা তো সবার ক্ষেত্রেই কি হয় নাকি কোনো কোনো রোগীর ক্ষেত্রে হয়? না, এক্লাম্পসিয়া এটার আসলে প্রাথমিক ডিজিজটা হচ্ছে প্রি এক্লাম্পসিয়া। তাহলে প্রি এক্লাম্পসিয়া দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, এটার প্রি এক্লাম্পসিয়াটা হলো যে গর্ভবতী মায়েদের 5 মাস বা 20 সপ্তাহ পরে যদি তার প্রেশারটা বেড়ে যায়, কতবারে 140/90, দুইটা অকেশনে আমরা মাপি 4 থেকে 6 ঘন্টা গ্যাপ দিয়ে, তাতে যদি প্রেশারটা 140/90 অথবা তার চেয়ে বেশি থাকে এবং তার প্রস্রাব টেস্টে যদি প্রোটিন পাওয়া যায়, তাহলে আমরা এটাকে প্রি এক্লাম্পসিয়া বলি। কখনো কখনো পেশেন্ট অনেক মানে সিভিয়ার অবস্থায় আসে, হ্যাঁ, যেমন তার পাশাপাশি অর্গান ড্যামেজের ফিচার থাকে, যেমন তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বমি, তীব্র উপর পেটে ব্যথা অথবা পরিমাণে প্রস্রাব কম হওয়া। তো এই জিনিসগুলো নিয়ে আসে। তো এগুলোর সবার যে হয় তা না, এটার কারো আগে থেকে কিছু ফ্যাক্টরের জন্য হয়। যেমন বললে প্রথমেই যে প্রথম প্রেগনেন্সি যাদের এক্সট্রিমস অফ এজে হয়, মানে বয়স্ক পেশেন্ট যদি 40 বা তার কাছাকাছি গিয়ে ফার্স্ট প্রেগনেন্সি হয়, 40 বছর উপরে যে প্রথম বাচ্চা নেয়, হ্যাঁ, অথবা আপনার 20 বছরের নিচে যদি হয়। তো আমাদের কিন্তু অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি বা টিনেজ প্রেগনেন্সি গুলা কিন্তু এই রিস্কে পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনাকে একটু থামাই, কারণ একজন দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। তো আমার ম্যাডামের কাছে জিজ্ঞাসা যে এক্লাম্পসিয়া এই রোগটা কি সাধারণত পুরুষদের হয় না নারীদের বেশি হয়, আর কি কি লক্ষণ থাকলে বোঝা যাবে যে সে এক্লাম্পসিয়া রোগে আক্রান্ত হতে যাচ্ছে, এবং এর প্রতিকার কি জানালে খুশি হব। ধন্যবাদ। জি, এটা তো আসলে পুরুষদের হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা গর্ভাবস্থার রোগ। আপনি একটু শুনতে থাকেন, আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। জি, আপনি যেটা বলছিলেন আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা হাই রিস্কে কাদের এটা হওয়ার চান্সটা বেশি। তো বললাম যে হ্যাঁ, যাদের 40-এর বেশি বয়স বা কাছাকাছি বয়সে ফার্স্ট প্রেগনেন্সি অথবা টিনেজ অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, অল্প বয়সে প্রেগনেন্সি, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে উচ্চ রক্তচাপ অথবা প্রি এক্লাম্পসিয়ার, যাদের ওয়েট অনেক বেশি, হ্যাঁ, বিএমআই যদি 35-এর উপর থাকে, অথবা যাদের আগে থেকেই ডায়াবেটিস আছে বা কিডনির কোনো রোগ আছে, যাদের প্রেগনেন্সি ইন্টারভ্যাল, মানে এক প্রেগনেন্সি থেকে আরেক প্রেগনেন্সি 1 বছরের কম অথবা 7 বছরের বেশি, খুব বেশিও ভালো না, খুব কম ভালো না, আর অথবা যাদের সিভিয়ার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মানে পুষ্টির অভাব, বিশেষত আমাদের দেশে মেইনলি অ্যানিমিয়া, যারা সিভিয়ার অ্যানিমিয়া, আমরা এটার কমপ্লিকেশন হিসেবে প্রায় এই প্রি এক্লাম্পসিয়া পাই। যাদের অনেক সিভিয়ার প্রোটিনের অভাব, আমিষের অভাব, তাদেরও এটা হতে পারে। আর কিছু কিছু যেমন আইভিএফ প্রেগনেন্সিতে একটু বেশি হয়,
কিন্তু মোটামুটি এগুলাই সাধারণ নিয়ম। আচ্ছা, আমি একটু ডক্টর জয়া চাকমার কাছে আসতে চাই। ডক্টর জয়া চাকমা, আপনি যদি একটু বলেন যে প্রি এক্লাম্পসিয়ার লক্ষণগুলো কি কি, মানে কিভাবে একজন রোগী বুঝতে পারবেন যে তিনি প্রি এক্লাম্পসিয়া ভুগছেন বা তার প্রি এক্লাম্পসিয়া হতে যাচ্ছে? সাধারণত ধন্যবাদ আপনাকে। সাধারণত এই লক্ষণগুলো যখন আমরা অ্যান্টিনাটাল চেক আপে আসবে, গর্ভকালীন চেক আপে আসবে, যেহেতু ওরা গর্ভবতী তখন ওরা হয়তো নিজ থেকে যেটা বলে যে আমার পায়ের ফুলে গেছে, তো ইডিমা যেটা আমরা বলি সেটা হচ্ছে ওরা সবার আগে ওটা নিজেরাই নোটিস করে। কিন্তু আমরা যখন প্রেশার মাপবো আমরা তখন যদি আমরা দেখি যে প্রেশারটা আমরা বেশি পাচ্ছি, এবং এক অকেশনে না 2 অকেশনে আমরা দেখবো 4 ঘন্টা পর, এবং দেখার পরে যদি দেখি আমরা তার পায়ে ফোলা আছে এবং হচ্ছে প্রেশারটা বেশি আছে, সেটা একটা আপনার প্রাথমিক একটা লক্ষণ। আর যদি সিভিয়ার হয়, মারাত্মক যদি হয়ে যায়, সেক্ষেত্রে আরো অনেক লক্ষণ নিয়ে সে আসতে পারে, যেমন মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বমি বমি ভাব, বুকের উপরের দিকে ব্যথা, এরকম নিয়েও সে কিন্তু আমাদের কাছে আসতে পারে। তো এগুলো দেখে আমরা তখন আরো তাকে কিছু পরীক্ষা করতে দিই, ইনভেস্টিগেশন করাই, তখন আমরা বুঝতে পারবো যে তার প্রিএক্লাম্পসিয়া আছে, যেটা কিনা তার জন্য এক্লাম্পসিয়া হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। জি, অনেক ধন্যবাদ। ডক্টর পারুল আক্তার, ডক্টর জয়া বলছিলেন যে আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন যে প্রি এক্লাম্পসিয়া হতে যাচ্ছে কিনা। কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়? পরীক্ষা নিরীক্ষা প্রি এক্লাম্পসিয়া প্রেডিক্ট করার জন্য মানে অনেক পরীক্ষা নিরীক্ষাগুলো এখন এইগুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাধারণভাবে প্রি এক্লাম্পসিয়া হলে আমরা যে পরীক্ষাগুলো করি সেগুলো হচ্ছে নর্মাল প্রেগনেন্সি যে টেস্টগুলো, এগুলো সব করি। স্পেশালভাবে যদি এর মধ্যে হিমোগ্লোবিনটা করা না থাকে ওইটা আবার করি। ইউরিন আরই যেটা রুটিন টেস্ট, সেখানে প্রোটিন যাচ্ছে কিনা সেটা আমরা করি। আর এছাড়া যেহেতু প্রি এক্লাম্পসিয়াতে লিভার কিডনি ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে, লিভার ফাংশন টেস্ট, তারপরে কিডনির যে টেস্টগুলো এগুলো, আর এখানে রক্ত জমাট বদ্ধ হওয়ার যেই বডিতে প্রক্রিয়াটা সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, এই জন্য ডিআইসি হচ্ছে কিনা ওই সংক্রান্ত কিছু টেস্ট করা হয়। মোটামুটি স্বাভাবিকভাবে মায়ের জন্য এগুলাই করা হয়। আর বাচ্চার জন্য বাচ্চা ভালো আছে কিনা আমরা স্বাভাবিকভাবে একটা আলট্রাসোনোগ্রাম, মানে গর্ভের যে বাচ্চা, হ্যাঁ গর্ভের বাচ্চার জন্য। আর যদি প্রয়োজন হয় কখনো কখনো স্পেশাল আলট্রাসোনোগ্রাম, ডপলার আলট্রাসোনোগ্রাম, সিটিজি এগুলো করি যে বাচ্চা ভালো আছে কিনা, গ্রোথ ঠিক আছে কিনা। আচ্ছা ডক্টর জয়, আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা শুনো, আপনি তো ঢাকার বাইরে কাজ করেন রাঙ্গামাটিতে, আপনাদের হাসপাতালে বা আপনাদের রাঙ্গামাটিতে কি এই ধরনের পরীক্ষাগুলোর ব্যবস্থা আছে কিনা? সবগুলো নেই, কিন্তু প্রাথমিক যেগুলো, যেমন ধরেন আমরা বলছি যে হিমোগ্লোবিন, সিবিসি যেটা বলছে কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিন রুটিন এক্সামিনেশন যেটা, আর তারপর হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট কিছুটা, এবং হচ্ছে যে কিডনি ফাংশন টেস্ট কিছুটা, কয়েকটা হয়। স্পেশাল যেগুলা সিটিজি হয়তো আমাদের এখানে নেই, কিন্তু আমাদের এখানে আলট্রাসোনোগ্রাফি করা হয়। আর লিভার ফাংশন, কিডনি ফাংশন টেস্ট, ইউরিনারি, সিবিসি এগুলো আমরা করতে পারি। জি, ডক্টর পারুল আক্তার, প্রি এক্লাম্পসিয়াটা তো আপনারা নির্ণয় করলেন, এটা কি মানে এটা থেকে কি কি জটিলতা হতে পারে বা কি কি কমপ্লিকেশন হতে পারে? আচ্ছা, এটার অনেক ধরনের জটিলতা হতে পারে, তো আমরা এটা একটু আলাদা করে বললে যে মায়ের কিছু জটিলতা, বাচ্চার কিছু জটিলতা। মায়ের জটিলতা যেগুলো সেগুলো হচ্ছে যেমন প্রথমেই অ্যাব্রাপসিও প্ল্যাসেন্টা নামে একটা মারাত্মক সমস্যা হতে পারে। সেটা ফুল থেকে রক্তপাত হয়ে এত পরিমাণে রক্তপাত হয় যে মা বাচ্চা দুইজনেই লাইফ রিস্কে চলে যেতে পারে। তারপরে আপনার মায়ের হার্ট ফেলিওর হতে পারে, স্ট্রোক হতে পারে, রেনাল বা কিডনি ড্যামেজ হতে পারে, কখনো কখনো তার বারবার ইনফেকশন হতে থাকে। তারপর আর সবচেয়ে কিছু জটিল সমস্যা হলো লিভারের কিছু সমস্যা হয়, এটাকে হেল্প সিনড্রোম বলে। এটা এক ধরনের জন্ডিস, কিন্তু এটা খুব মারাত্মক পর্যায়ে মা এবং বাচ্চার ক্ষতি করে, এবং সেটা হলে আপনার প্রেগনেন্সি টার্মিনেট করে ফেলতে হয়, মানে বাচ্চা যেই যত সপ্তাহেরই হোক বের করে ফেলতে হয়। আর সবচেয়ে যেটা আমরা ভয় পাই প্রি এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়া, হ্যাঁ, যখন খিঁচুনি হয়ে যায় এটা আসলে সবাই ভয় পায়। এবং আমাদের যেটা বললেন যে আমাদের সমস্ত মা বোনেরা বা তাদের পরিবার কিন্তু জানে যে এক্লাম্পসিয়া বা খিঁচুনি এটা যে একটা ভয়ঙ্কর রোগ। তো প্রি এক্লাম্পসিয়ার জটিলতা হিসেবেই কিন্তু এক্লাম্পসিয়া হয়।
আচ্ছা, তার মানে হচ্ছে এটার প্রি এক্লাম্পসিয়া একটা জটিলতা, আবার এক্লাম্পসিয়া যখনই প্রি এক্লাম্পসিয়াটা আমরা ঠিকমতো ট্রিটমেন্ট না করব, হ্যাঁ, এটাকে গুরুত্ব না দিব, তখন এটা কনভালশন হবে, খিঁচুনি হবে এবং এটাই এক্লাম্পসিয়া হয়ে যাবে। আর মায়ের এছাড়া আরো জটিলতার মধ্যে যে ডেলিভারি পরপর মারাত্মক রক্তক্ষরণ হতে থাকে, অনেক বেশি ব্লিডিং হয় এবং এটাকে পিপিএইচ বলে আমরা জানি। পিপিএইচ হচ্ছে মাতৃমৃত্যুর 1 নম্বর কারণ আমাদের দেশে বা আমাদের পরবর্তী যে রক্তক্ষরণ, প্রসব পরবর্তী যে রক্তক্ষরণটা। তারপরে কখনো কখনো মায়ের আর বাচ্চার ক্ষেত্রে যেটা, যে বাচ্চার সবচেয়ে বড় সমস্যা হলো আইইউজিআর, মানে বাচ্চার বৃদ্ধিটা ব্যাহত হয়। হ্যাঁ, আমরা ওই প্রিএক্লাম্পসিয়ার কারণের ভিতরে যদি একটু ঢুকি, এখানে যখনই একজন মা গর্ভবতী হয় তখন তার যে জরায়ুর ভেসেলগুলো, এগুলো সরু রক্তনালী আস্তে আস্তে প্রসারিত হতে থাকে এবং হতে হতে একসময় মানে আমরা বলি ফানেলিং হয়ে যায়। কেন হয় এটা? যাতে বাচ্চাতে যথেষ্ট পরিমাণে বাচ্চার দিকে রক্ত প্রবাহ আসতে পারে মা থেকে এবং বাচ্চাকে যথাযথ পুষ্টি, অক্সিজেন সরবরাহের জন্য। এবং এটা কিন্তু মানে খুবই একটা মায়ের পেটে বাচ্চার বেড়ে ওঠা মনে হয় যে স্রষ্টার আশ্চর্য সুন্দর একটা সৃষ্টি। তো যখনই এই মায়ের এই চেঞ্জগুলো হয় সাধারণত কয়েকটা ধাপে এবং 3-4 মাসের দিকে। তো যখনই এগুলো ব্যাহত হয় তখনই প্রিএক্লাম্পসিয়া হয় এবং এগুলা ব্যাহত হলে তাহলে এই যে সরু রক্তনালীগুলো ফানেলিং হলো না, তখন বাচ্চাদের নিউট্রিশন, পুষ্টি, অক্সিজেন সব কম আসতে থাকে। তখন বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ সব ডেভেলপমেন্ট কম হয়, বাচ্চা কখনো কখনো খুবই আইইউজিআর বা খুবই ছোট থাকে এবং মাঝে মধ্যে অতিরিক্ত পুষ্টির অভাবে পেটে বাচ্চা মারাও যেতে পারে। এটা হলো বাচ্চার দিক থেকে একটা সমস্যা। আরেকটা হলো প্রিম্যাচুরিটি। প্রিএক্লাম্পসিয়া হলে মাঝে মধ্যে এটা যদি কন্ট্রোলে না থাকে নিজে নিজেই সময়ের অনেক আগে ডেলিভারি ব্যথা হয়ে উঠে যায়, 28 সপ্তাহ, 30 সপ্তাহ, 32 সপ্তাহ এরকম। আবার কখনো কখনো দেখা যায় এটা মানে তীব্র প্রিএক্লাম্পসিয়া, ওষুধে কাজ করছে না, রেসপন্স হচ্ছে না, তখন মায়ের জীবন রক্ষার্থে ডেলিভারি করে ফেলা লাগে। তো তখন বাচ্চার দেখা যায় যে অনেক ছোট থাকে, এনআইসিইউ লাগে, অনেক যত্ন, অনেক খরচ। আচ্ছা, ডক্টর জয়া চাকমা, আপনি যদি একটু বলেন যে গর্ভাবস্থায় মানে খিঁচুনি হলে আপনারা বলছেন এক্লাম্পসিয়া, কিন্তু গর্ভাবস্থায় খিঁচুনির অন্য কোনো কারণ আছে কিনা বা অন্য কারণেও কি খিঁচুনি হতে পারে কিনা? গর্ভাবস্থায় খিঁচুনি হতে পারে, অন্য আরো অনেক রোগ আছে, যেটার মধ্যে হচ্ছে যে আমরা যেহেতু পার্বত্য অঞ্চলে আছি, এখানে হচ্ছে ম্যালেরিয়াটা একটা আমাদের চিন্তা করতে রাখতে হয় যে এক্লাম্পসিয়া ছাড়াও কিন্তু ম্যালেরিয়ার কারণে হতে পারে। আর তাছাড়া হচ্ছে যে মেনিনজাইটিস যদি ইনফেকশন থাকে ব্রেনে, সেক্ষেত্রেও কিন্তু কনভালশনটা হয়। কারণ হচ্ছে যে এক্লাম্পসিয়াটা হচ্ছে গর্ভাবস্থায় খিঁচুনি। এখন এই খিঁচুনিটা কি কারণে হয় সেক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে এটা কি এক্লাম্পসিয়া নাকি অন্য কোনো কারণ আছে। আমাদের পার্বত্য অঞ্চলের জন্য আমাদেরকে সেই জন্য এটা থেকে আলাদা করার জন্য আমরা আরো কিছু ইতিহাস নিয়ে আরো পরীক্ষা করি, তখন আমরা নিশ্চিত হই যে এটা কি কারণে হচ্ছে। আচ্ছা, ডক্টর পারুল আক্তার, আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে যাদের ধরেন আগে থেকেই প্রেশার বেশি আছে কোনো একটা রোগীর, হ্যাঁ, যাদের গর্ভাবস্থার আগে থেকেই প্রেশার আছে, তাদের ক্ষেত্রে আসলে কি করা উচিত? বা তাদের তো কিভাবে আপনি বুঝবেন যে তার, কারণ তার তো প্রেশার এমনিই বেশি। হ্যাঁ, না, যাদের আগে থেকে প্রেশার আছে ওদেরকে আমরা মানে চাই যে তারা প্রেগনেন্সি যদি নিতে চায় তাহলে তার আগে একটু গাইনি ডক্টর, তার ডাক্তারকে একটু দেখাক। হ্যাঁ, দেখালে যেটা হবে, আগে থেকে প্রেশার থাকলে তো তার কিছু ওষুধ চলে এবং অনেকগুলো ওষুধই আছে যেগুলো খেয়ে যদি প্রেগনেন্সি হয় এটা বাচ্চার মারাত্মক সমস্যা হতে পারে, যেমন এসি ইনহিবিটর বা এরকম আরও কিছু ওষুধ আছে। তো সেক্ষেত্রে তার ডাক্তার এই ওষুধগুলো চেঞ্জ করে দিবে, যে লেবেটালল বা নিডিপিনেসার যেগুলো সেফ প্রেগনেন্সিতে, এগুলো করে দিবে এবং এগুলো খেয়ে ওষুধ কিছু রিঅ্যাডজাস্টমেন্ট করতে হবে তাকে প্রেগন্যান্সির সময়। হ্যাঁ, তারপরে এগুলো খেয়ে প্রেশারটা কন্ট্রোলে আসলে তখন সে প্রেগনেন্সি নিতে পারবেন এবং প্রেগনেন্সির পুরোটা সময়ই তাকে খুব ক্লোজ চেকআপে থাকতে হবে। না, কিন্তু কিভাবে সেক্ষেত্রে আপনারা কিভাবে পার্থক্য করেন যে যার প্রেশার বেশি আছে তার তো এমনিও প্রেশার বাড়তে পারে, তো আপনারা সেটাকে এক্লাম্পসিয়ার সাথে কি প্রিএক্লাম্পসিয়ার সাথে কিভাবে পার্থক্য করেন? এক্লাম্পসিয়া সাধারণত মানে 20 উইকসের পরে যদি ডায়াগনোসিস হয় তাহলে এটা আমরা ধরে নিই যে এক্লাম্পসিয়া হতে পারে, মানে প্রি এক্লাম্পসিয়া হতে পারে। আবার প্রি এক্লাম্পসিয়া ছাড়াও একটা জেস্টেশনাল হাইপারটেনশন নামে এটা প্রেগনেন্সিতেই হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার সাধারণত ইউরিনে প্রোটিন যায় না, আর এটা অনেক তীব্র হয়ে যে সিমটমগুলো হয়, যে অনেক সিভিয়ার হেডেক বা এই সিভিয়ার ফিচারগুলো সাধারণত থাকে না।
আর যাদের আগে থেকে হাইপারটেনশন ওরা তো আমাদের কাছে ফার্স্ট চেকআপে আসলেই তার প্রেশার আমরা বেশি পাই, যদি সে তার না জানা থাকে। আর জানা থাকলে তো হিস্ট্রি থাকে যে সে তার আগে থেকে প্রেশার এবং আগে থেকে ওষুধ খাচ্ছে। জি, ডক্টর জয়, আপনার কাছে আবার একটু আসি। সেটা হচ্ছে যে আপনি যেহেতু রাঙ্গামাটিতে কাজ করেন, এখানে তো পার্বত্য অনেক দুর্গম জায়গাও আছে। তো ধরেন যারা হয়তো আপনাদের কাছে আগে আসলো না এবং হয়তো দেখা গেছে অনেক প্রেগনেন্সি যখন 7-8 মাস হয়ে গেল তখন হয়তো প্রথমবারের মতো আসলো, তো তখন আসলে কিভাবে আপনার এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করেন? আসলে আমাদের কাছে যখন আসে আসলে খুব কষ্ট। আমাদের পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, অনেক দূরে যারা থাকে, যারা কিনা রিমোট অঞ্চলে। কারণ আমাদের এখানে যেটা করতে হবে, একলামশিয়া প্রি একলামশিয়াদের জন্য আমাদের কম্প্রিহেন্সিভ ইউসি যেখানে আছে, যেখানে কিনা সার্বক্ষণিক আমাদের জরুরি প্রসূতি সেবা দেওয়া হয়, সেসব জায়গায় কিন্তু এদেরকে চিকিৎসাটা দিতে হয়। কিন্তু আমাদের এখানে সব উপজেলায় কিন্তু এই সুবিধাটা নেই। আমরা জেলা সদর হাসপাতালে সেটা আমরা সুবিধাটা আছে, আমরা এখানে চিকিৎসাটা দিই। এখন একটা রোগী যদি অনেক দূর থেকে আসে, যেখান কিনা আসতে গেলে তার পাহাড় ডিঙ্গিয়ে আসতে হবে, তারপর এখানে লেক আছে, পানি ডিঙ্গিয়ে আসতে হবে, আস্তে আস্তে কিন্তু অনেক দেরি করে ফেলে। যেহেতু ওদের আগে থেকে কোনো চেক আপ করা থাকে না, কাজে কিন্তু ওরা কিন্তু কমপ্লিকেশন বা জটিলতা না হলে কিন্তু ওরা আসতে চায় না। তো এখন যখন জটিলতা হয়ে যায় তখন আমাদের কাছে আসে, এবং আমাদের কাছে আসার পরে আমাদেরকে আমরা চেষ্টা করি, আমাদের টিম আছে, আমাদের ট্রেন পার্সন আছে, আমাদের ওষুধপত্র আছে, তখন আমরা তাকে চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে যদি সম্ভব হয়, যদি কোনো সিভিয়ারিটি কিছু না থাকে, যদি কোনো মারাত্মক জটিলতা না থাকে, কিন্তু আমরা এখানে আমাদের চিকিৎসা আমরা এখানে দিই। আর যদি খুব বেশি মারাত্মক হয় বা জটিলতা বেশি হয়, সেই ক্ষেত্রে হয়তো আমাদেরকে আরো উচ্চতর স্থানে রেফার করতে হয়। আমরা হয়তো আরো উচ্চ, যেখানে আরো বেশি সুযোগ সুবিধা আছে সেখানে যেতে হয়। কিন্তু আসলে আমাদের এখানে যে দুর্গম এলাকা এবং যেখানকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তাদের জন্য আসলে খুবই কষ্টকর যে আরো আমাদের এখানে আসতেই, সদর জেলায় আসতেই যে অবস্থা হয়, আরো উপরে যেতে গেলে তো তাদের জন্য আসলে খুবই খারাপ অবস্থা হয়। জি, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা একটা ছোট্ট বিরতি নেব, ফিরে এসে নিশ্চয়ই আরো বিষয় আলোচনা করবে একলামশিয়া এবং তার জটিলতা সম্পর্কে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন ডক্টর জয়া চাকমা এবং ডক্টর পারুল আক্তার। ডক্টর পারুল আক্তার, আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে আমরা তো এই রোগের ধরনটা সম্পর্কে এতক্ষণ জানলাম, কিংবা কি কি পরীক্ষা নিরীক্ষা করে আপনারা বের করেন যে এটা একলামশিয়া বা প্রি একলামশিয়া কিনা। এবার যদি আমরা একটু চিকিৎসার দিকে আসি, যে প্রি একলামশিয়ার চিকিৎসাটা কিভাবে করেন আপনারা? আচ্ছা, প্রি একলামশিয়ার চিকিৎসাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে প্রি একলামশিয়া হলো একটা প্রাথমিক অবস্থা। এটার যদি চিকিৎসাটা ঠিকমতো করা হয় তাহলে সেটার তীব্র প্রি একলামশিয়া অথবা একলামশিয়াতে যাবে না। তো প্রি একলামশিয়া এমনিতে দুই প্রকার, একটা হলো মাইল্ড বা মৃদু প্রি একলামশিয়া, আর একটা হলো তীব্র একলামশিয়া বা প্রি একলামশিয়া উইথ সিভিয়ার ফিচার। তো মৃদু অবস্থায় একটা পেশেন্ট যদি একটু রুটিন যে চেক আপটা বলি আমরা, এটাতে যদি আসেন তাহলে তার প্রেশারটা আমরা ওই যেভাবে বললাম যে 140/90 এরকম যদি পাই, পাশাপাশি আমরা একটু ইউরিন প্রোটিনটা দেখি, তো আমরা যদি ওটা ডায়াগনোসিস করতে পারি তো সাধারণভাবে ওর ট্রিটমেন্টটা খুব সহজ। যদি প্রয়োজন হয় আমরা একটা প্রেশারের ওষুধ দেই, কখনো কখনো প্রাথমিকভাবে তাও দেই না। হ্যাঁ, তার ওয়েটটা আমরা দেখি যে ওয়েট তার কতটুক বাড়বে, কিভাবে বাড়বে। তারপরে খাবারের ব্যাপারে কিছু অ্যাডভাইস দেই যে বিশেষ করে লবণটা খাবে না, কিন্তু প্রোটিন জাতীয় খাবার বা পুষ্টিকর খাবার, দুধ, ডিম, মাছ, মাংস এগুলো সবই খাবে। আর একদম প্রাথমিক অবস্থায় আমরা তাকে সাধারণত বাসায় রেখেই একটু ফ্রিকোয়েন্ট বারবার চেক আপের মাধ্যমে ট্রিটমেন্টটা করি। তো বাসার মধ্যে আমরা কতগুলো নিয়ম বলে দিই যে সে প্রথম কিছুদিন এমনি রেস্টে থাকবে, আর ওয়েটটা একটা নির্দিষ্ট প্যাটার্নে বাড়তে হবে। হ্যাঁ, ওজন চেক আপের একটা খুব ভালো দিক হচ্ছে যে আমরা প্রতি চেক আপে ওজন মাপি। ওজনটা একটা নির্দিষ্ট চেক আপ বলতে আপনি বলছেন অ্যান্টিনেটাল চেক আপ, যেটা মানে প্রসবকালীন সময়ের যে চেক আপটা, মানে প্রি একলামশিয়া ডায়াগনোসিস এবং চিকিৎসার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই সুযোগে একটু বলে দেন যে চেক আপের শিডিউলটা কিরকম, যে কিভাবে চেক আপ করলে ভালো হয়? চেক আপের এটা তো নর্মালি আমরা যেটা মানে আমাদের প্রিয় রোগী যারা, প্রিয় মা বোন সবাই জানেন যে মাসে মাসে চেক আপ। তো প্রতি মাসে একবার তিনি একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। হ্যাঁ, প্রথম থেকে। কিন্তু 32 সপ্তাহ পরে এটা একটু ফ্রিকোয়েন্টলি 15 দিন পর পর, আর 36 সপ্তাহে আসলে সপ্তাহে একবার। এটা যদি করতে পারে এটা সবচেয়ে ভালো।
আর কেউ যদি সেটা নাও পারে তাহলে একটু গ্যাপ দিয়ে দিয়ে প্রথমে হয়তো বা 4 মাসে একবার দেখালো, পরে আবার 20 থেকে 24 সপ্তাহ 6 মাসের দিকে একবার দেখালো, তারপরে 28 সপ্তাহের দিকে, তারপরে তার যদি সে ভালো থাকে তাহলে শেষ দিকে 36 সপ্তাহের দিকে দেখালো। আর যদি ওনার কোনো প্রেশার বেশি থাকে তাহলে ওনার ডক্টর যেভাবে বলবেন সেভাবে দেখাতে হবে। আচ্ছা, তো এইভাবে যদি করে তাহলে হয়তো আগেই এটা ধরা পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা চিকিৎসায় আছি, তারপরেও মনে হয় যে যেহেতু অ্যান্টিনেটাল চেকআপের বিষয়টা চলেই আসলো, আমরা ওই যে কিভাবে এটা প্রিভেন্ট করতে পারি এটা একটু বলে ফেলি। যে এখানে এই চেকআপের গুরুত্বটা খুবই বেশি, কারণ প্রেশারটা আমরা সবসময় চেকআপে আসলে প্রেশারটা মাপি এবং তার কয়েকটা রুটিন টেস্ট দিই, ওটাতে কিন্তু হিমোগ্লোবিনটা থাকে। তো তার যদি রক্তশূন্যতা থাকে তাইলে ওইভাবে তাকে আমরা নর্মালভাবে আমরা সবাইকে আয়রন দেই, কিন্তু তাকে প্রয়োজন হলে ইনজেক্টেবল দেই, ডায়েটারি অ্যাডভাইস দেই, হ্যাঁ, যাতে তার আয়রন লেভেলটা একটা এমন পর্যায়ে থাকে যে মা বাচ্চার পুষ্টি সরবরাহে কোনো সমস্যা না হয় এবং তার প্রিএক্লাম্পসিয়া না হয়। মানে অ্যানিমিয়া কিন্তু প্রিএক্লাম্পসিয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ। তারপরে তার ওজনটা দেখি আমরা প্রতি মাসে, 1 মাস থেকে আরেক মাসে ওজনটা সাধারণভাবে স্বাভাবিক ওজনের হাইট ওজনের মায়েদের একটা প্রেগনেন্সিতে 11 থেকে 14 কেজি বাড়ে। কিন্তু কারো যদি প্রথমেই অনেক বেশি ওজন থাকে তাহলে কিন্তু তার একইভাবে বাড়বে না, তখন তার মানে বাড়বে কিন্তু 6 থেকে 7 কেজি টোটাল প্রেগনেন্সিতে। ওটারও একটা হিসাব আছে, তো ওইভাবে তাদেরকে বলে দেওয়া হয়, প্রতি মাসে ওজনটা মাপা হয়। তো যদি ঠিকমতো থাকে তাহলে ভালো, তা না হলে তাদেরকে আমরা একটু সাবধান করে দেই যে ওজন বেশি বাড়ছে। যেমন প্রতি সপ্তাহে যদি সাধারণ কারোই ওজন 1.8 কেজি, হ্যাঁ, বা 4 পাউন্ড এর বেশি বাড়ে, তাহলে এটা কিন্তু একটা ব্যাড সাইন। এটাকে আমরা একটা অমিনাস ফিচার বলি, যে তাদের প্রিএক্লাম্পসিয়া হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো এই কারণে এই রুটিন অ্যান্টিনেটাল চেকআপটা প্রত্যেক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। তো আবার যাদের বলেছিলাম যে হাই রিস্ক, যাদের অ্যান্টিনেটাল চেকআপে আসলে যাদের হাই রিস্ক, যে তার আগের বার প্রিএক্লাম্পসিয়া হয়েছিল বা একজন এখন 37-38 বছর বয়স, অথবা তার ফ্যামিলিতে প্রেশার আছে বা প্রিএক্লাম্পসিয়ার হিস্ট্রি আছে, তখন কিন্তু আমরা তাকে মানে কিছু প্রিভেন্টিভ জিনিস দিতে পারি। যেমন একটু হাই ডোজে ক্যালসিয়াম দিতে পারি, তারপরে অ্যাসপিরিন দিতে পারি যেসব ক্ষেত্রে প্রযোজ্য। এগুলা দিলে কিন্তু এটা প্রিভেনশন হিসেবেও কাজ করে, ট্রিটমেন্ট হিসেবেও কাজ করে। তো এই জন্য এই অ্যান্টিনেটাল চেকআপটা প্রিভেনশন এবং চিকিৎসা দুই দিকেই খুব গুরুত্বপূর্ণ। জি, আরেকটা জিনিস হচ্ছে আপনি বলছিলেন যে আপনি শুরুর দিকে বলছেন মৃদু যেটা, সেটা আপনি ঘরের থেকেই চিকিৎসা করতে পারেন। তো এটা যদি মৃদু না হয় তখন কি হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন দেখা দিতে পারে? মৃদু যদি হয় উনি রেগুলারভাবে ওইভাবে আমরা যেভাবে বলে দিব বাসায় ওইভাবে খাওয়া দাওয়া, রেস্ট, ওজনটা ওইভাবে যাতে বাড়ে এবং ওষুধ দিয়ে দিলে ওইটা ঠিক মতো খাবে। আর হলো যে আমরা যেভাবে আসতে বলি আবার আসবে, মানে এখানে প্রতিটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের একজন দর্শক ফোন করেছিলেন, উনি যদি শুনে থাকেন তার উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে বলছি যে এখানে আমরা মানে সমস্যা হলো যে মৃদু প্রিএক্লাম্পসিয়া এটাতে তেমন একটা কষ্ট থাকে না, জাস্ট প্রেশারটা আমরা মেপে বেশি পাই, ওভাবে ডায়াগনোসিসটা করি। তো তখন হয় কি অনেক পেশেন্টই আর আমাদের এই উপদেশগুলো আর মানে মনে রাখেন না, বাসায় গিয়ে দেখা গেল যে ভালো ফিল করছেন তখন উনি হয়তো ওষুধ খাচ্ছেন না বা ডাক্তারের কাছে আসছেন না, আর আসছেন না, ওষুধ খাচ্ছেন না বা খেয়ে 10 দিন 15 দিন পরে ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ। অথবা এমনও হয় যে যেখানে সেখানে আবার মানে প্রেশার মাপাচ্ছেন, যেহেতু ঠিকভাবে মাপতে ওরা পারছে না, অথবা বলে দিচ্ছে যে লো প্রেশার। এখন যেটা হয় প্রেগনেন্সিতে, ওই যে বললাম যে এটার যে একটা মা প্রেগনেন্ট হলেই তার যেই ইউটেরাইন রক্তনালীগুলো এগুলো ডাইলেট হয়, প্রসারিত হয়, ফানেলিং হয়, তখন হয় কি অটোমেটিক মায়ের বেসলাইন প্রেশারটা কমে যায়, হ্যাঁ, কারো কারো 5, 10, 15 মিলিমিটারও কমে যায়। তো এটা কিন্তু স্বাভাবিক। তো এটা লো প্রেশার না, এবং এটা মায়ের জন্য কোনো অসুবিধা নাই, বাচ্চার জন্য মানে সর্বোচ্চ পুষ্টি যাতে নিশ্চিত হয় সেটা হয়। তো তখন ওই যে বাইরে কোথাও প্রেশার মাপলো, বলে দিল লো প্রেশার, এই প্রেশারের ওষুধ ছেড়ে দিল, ওইটাও একটা সমস্যা। এটা একটা তখন দেখা যায় এই পেশেন্টগুলাই তীব্র প্রিএক্লাম্পসিয়া নিয়ে আমাদের কাছে আসছে, কেউ আবার একদম কনভালশন বা এক্লাম্পসিয়া নিয়েও আসছে।
জি। আরেকটা হলো যে আমরা হয়তো 15 দিন পরে টাইম দিলাম, সে ভাবলো যে আমার তো মাসেই চেক আপের কথা, ভালোই তো ওই সময় লাগছে, যাচ্ছে। তখন আবার ওই 1 মাস 1.5 মাস পরে আসতেছে, তখন আমরা হয়তো বা দেখা গেল মৃদু প্রিএক্লামশিয়াটা তখন একটা সিভিয়ার প্রিএক্লামশিয়া হয়ে যাচ্ছে। জি, ডক্টর জয়া, আমি এবার আপনার কাছে যদি আসি, সেটা হচ্ছে যে আমরা তো প্রি এক্লামশিয়ার চিকিৎসা শুনলাম, কিন্তু যদি এক্লামশিয়া হয়ে যায় তখন আসলে চিকিৎসাটার কিভাবে, ধরনটা কিরকম? এক্লামশিয়া যেটা হয় সেটা হচ্ছে যে এটা একটা মারাত্মক মাল্টিসাইক্লোটলজিক রোগ। এটা হচ্ছে যে অনেক সিস্টেমকে ইনভলভ করে ফেলে। সে কারণে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এটা একটা টিম ওয়ার্ক, এটা হচ্ছে একা পক্ষে সম্ভব না, একটা টিম ওয়ার্ক কাজ করবে। এই জন্য যখন একটা পেশেন্ট আসে তখন আমরা সব টিমে যারা আছি সবাই আমরা এটা ঝাঁপিয়ে পড়ি এবং সবাই এটা সাহায্য করি যে তাকে আমরা কিভাবে করবো। এবং এটা হচ্ছে যে আমরা করি হাসপাতালে, আমরা ভর্তি করাই তো অবশ্যই, এবং তাকে আমার বেস লাইন কতগুলো ইতিহাস নিব, তাদের রোগীর কাছ থেকে শুনবো আমরা যে কি হয়েছে, এবং তার একটা আমরা একটা অ্যাসেসমেন্ট করবো তার সবকিছু ঠিক আছে কিনা, তার জেনারেল কন্ডিশন, শ্বাসকষ্ট এবং হচ্ছে এবিসি যেটা আমরা বলি, তার শ্বাস নালী, শ্বাস নিতে কষ্ট হচ্ছে না, তার সার্কুলেশন ঠিক আছে কিনা, সেগুলো কুইক অ্যাসেস করবো, সাথে কিছু ইনভেস্টিগেশন করবো। এবং হচ্ছে যে তাকে আমরা এখানে আমরা মেইনলি যেটা করি সেটা হচ্ছে যে যারভাবে এটা ট্রিটমেন্টটা করতে হবে, একটা হচ্ছে আমি যেহেতু খিচুড়ি নিয়ে এসছি, আমাকে খিচুড়িটা কমাতে হবে, কন্ট্রোল করতে হবে খিচুড়িটা, এবং প্রেশার যদি বেশি থাকে তাহলে হচ্ছে প্রেশারটা কমাতে হবে, সাথে তার জেনারেল ম্যানেজমেন্ট করতে হবে। এরপর যেটা করতে হবে যে অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে বাচ্চাটাকে আমাদেরকে ডেলিভারি ব্যবস্থা করতে হবে। এই চারভাবে আমরা তাকে আমরা চিকিৎসাটা দিই। তো খিচুড়ি কমানোর জন্য ইনজেকশন একটা আছে, যেটা আমরা ওষুধ যেটা ব্যবহার করি, আমরা দেশে যেটা প্রটোকলে করি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা আমরা দিই খিচুড়ি কমানোর জন্য। আর প্রেশার কমানোর জন্য ওষুধ আছে যেগুলো, সেগুলো হয় অরাল অথবা হচ্ছে যে ইনজেক্টেবল দিব। আর জেনারেল ম্যানেজমেন্ট আমরা করবো, আর সাথে হচ্ছে যে এরপরে আমরা তাকে স্টেবল হয় তখন বাচ্চার অবস্থা বুঝে, মার অবস্থা বুঝে তাকে আমরা ডেলিভারির জন্য প্রিপেয়ার করবো। জি, অনেক ধন্যবাদ। ডক্টর পারুল আক্তার, আপনি যদি একটু বলেন যে এই যে চিকিৎসাগুলোর কথা ডক্টর জয়া বলছিলেন, এই চিকিৎসাগুলো আসলে কোথায় পাওয়া যায়, মানে একটা রোগী কোথায় গেলে এই চিকিৎসাটা পাবে, কারো যদি এক্লামশিয়া হয় তখন? তীব্র যেটা হলো সিভিয়ার প্রিএক্লামশিয়া আর এক্লামশিয়া দুটোই আপনার এগুলোর প্রাথমিকভাবে নিকটস্থ যে কোনো হসপিটালে প্রাথমিক চিকিৎসাটা সবাই দিতে পারে। এরপরে পরবর্তী যেটা জটিলতার চিকিৎসা বা পরিপূর্ণ চিকিৎসা, সেটার জন্য আপনার আমাদের হয় একটা জেলা লেভেলের হসপিটাল অথবা মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে যেতে হবে। যেমন আমরা বলতেছিলাম যে তীব্র প্রিএক্লামশিয়া যেটা, সেটা ট্রিটমেন্টটা আপনি জিজ্ঞেস করছিলেন যে হসপিটালে থেকে করতে হবে কিনা। এটা অ্যাডমিসেবল, মানে অ্যাডমিশন দিতেই হবে ভর্তি করে, কারণ তার যে প্রেশারটা তখন দেখা যায়, আমরা তীব্র প্রিএক্লামশিয়া বলি প্রেশার যদি 160/110-এর উপরে থাকে, তার মানে এই প্রেশারে তার স্ট্রোক হতে পারে, কনভালশন শুরু হতে পারে। এই কারণে আমরা তাকে ইনজেক্টেবল অ্যান্টিহাইপারটেনসিভ দিই প্রেশার কমানোর জন্য। হ্যাঁ, এবং প্রেগন্যান্সিতে সেফ এখন তো অনেক ভালো ভালো ওষুধ এসেছে, লেবেটালল, হ্যাঁ, হাইড্রোলাজিন, এগুলো আমরা দেই। এবং শুধু দেয়া না, মানে এটা হলো যে খুব মেটিকুলাস ফলো আপ লাগে, একদম 15 মিনিট পর পর দেখতে হবে যে তার প্রেশার কমছে কিনা। হ্যাঁ, লেবেটাললটা কাজ করছে কিনা, ডাবলিং ডোজে, যে 4 ml 8 ml তারপরে 16 ml এভাবে দেওয়া হয়। 15 থেকে 20 মিনিট পর পর দেখে দেখে এটা দিয়ে দিয়ে আপ টু আপনার মানে একটা স্ট্যান্ডার্ড লেভেলে ডায়াস্টোলিক প্রেশার আসা পর্যন্ত এটা দিতে হয়। তো এটা আর একটা খুব ইম্পর্টেন্ট সিভিয়ার প্রিএক্লামশিয়াতে, যাতে এটা এক্লামশিয়াতে না যায়, এই জন্য প্রিভেন্টিভ হিসেবে ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন দেই আমরা। এবং এটাও একটা হলো যে খুবই রিভলিউশনারি একটা আবিষ্কার, কারণ আমরা ছোটবেলায় কিন্তু যা এক্লামশিয়া পেশেন্ট পেতাম তাদেরকে ইনজেকশন ডাইজিপাম দিয়ে চিকিৎসা করা হতো, এবং আমরা কিন্তু খিচুনির চিকিৎসা, যেটা স্বাভাবিক খিচুনির চিকিৎসা, এবং আমরা কিন্তু যখন জুনিয়র ডক্টর ছিলাম তখন এই সিভিয়ার প্রিএক্লামশিয়া এবং এক্লামশিয়ার পেশেন্টগুলো বেশিরভাগই মারা যেতেন। কিন্তু এখন কিন্তু উল্টা, এখন কিন্তু অধিকাংশই ভালো হয়ে যাচ্ছে, অধিকাংশই ভালো হয়ে যায়, খুব রেয়ারলি 1-2 জন মারা যায়। মানে এটাও খুব দুঃখের বিষয়। বিশেষায়িত কোনো ইউনিট কি আছে যেখানে আসলে এই চিকিৎসাগুলো হয়, বা
জেলা পর্যায়ে আপনি যেটা বলছেন যে জেলা পর্যায়ে এই ধরনের চিকিৎসা হয়? এটা সাধারণত বিশেষ ইউনিট তো আছে, মেডিকেল কলেজগুলোতে আছে। আপনার একলামশিয়া কর্নার বা একলামশিয়া রুম প্রায় প্রত্যেকটা বড় মেডিকেল, পুরনো মেডিকেল কলেজে আছে। এবং ওই রুমটা একটু অন্ধকার রাখা হয়, একটু সাউন্ড রাখা হয়, সাইলেন্ট রাখা হয়, যাতে কোনো স্টিমুলাই পেশেন্টকে ডিস্টার্ব করতে না পারে আর কি। এটা আছে। আর ওইটাই আর কি, যে একলামশিয়ার যে ট্রিটমেন্টটা এবং সিভিয়ার প্রি একলামশিয়া, ওইটা খুব মেটিকুলাসলি মনিটর করতে হয়, তাহলে ওই যে ম্যান পাওয়ারও ওইভাবে লাগে আপনার, খুবই মানে ডক্টর লাগে, ডক্টর, নার্স এবং অন্যান্য ট্রেন্ড যে হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা থাকেন। ওই যে ম্যাগনেসিয়াম সালফেট যেটা, সেটা দেয়াটা মানে খুবই একটা মানে ট্রেন্ড ডক্টররাই সাধারণত দেয়। হ্যাঁ, সবাই দিতে পারবে না, সবাই দিতে পারবে না। এটা দেয়াটাও খুব মানে হিসাব করে দিতে হয়। দেওয়ার আগে আবার দেখতে হয় যে পেশেন্টের রেসপিরেটরি রেট ঠিক আছে কিনা, তারপরে ইউরিন আউটপুট ঠিক আছে কিনা, কারণ ম্যাগনেসিয়াম সালফেট যদিও এটা লাইফ সেভিং ড্রাগ, তারপরেও নিজেরও কিছু কমপ্লিকেশন বা জটিলতা বা ঝুঁকি আছে, বিশাল ঝুঁকি আছে, এবং সেফটি রেঞ্জটা খুব ন্যারো, তো রেসপিরেটরি ডিপ্রেশন করে। তো এগুলো না দেখে দিলে উল্টা পেশেন্টের ভালোর চেয়ে মন্দ হতে পারে, সুযোগ বেশি আছে। আচ্ছা, আমাদের আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা এই বিষয়টা নিয়ে আরো একটু কথা বলবো, বিশেষ করে এক্লাম্পসিয়া যে মাতৃমৃত্যুর একটা প্রধান কারণ, সেই বিষয়টা নিয়ে কেন এত মানুষ মারা যায় বা আমরা সেটার জন্য আমরা কি করছি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ডক্টর জয়া চাকমা পারুল আক্তার আমাদের সঙ্গে আছেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠান? আজকে আমরা কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একলামশিয়া এবং তার জটিলতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর পারুল আক্তার, সহযোগী অধ্যাপক গাইনি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর, এবং ডক্টর জয়া চাকমা, সিনিয়র কনসালটেন্ট, রাঙামাটি জেনারেল হাসপাতাল। ডক্টর জয়া চাকমা, আপনার কাছে আসতেছি, এটা হচ্ছে আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কোথায় কোথায় এটার চিকিৎসা পাওয়া যায়। আমি একটু আপনাকে আগেই জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের হাসপাতালে এই চিকিৎসা পাওয়া যায় কিনা। তো আপনি যদি আবার একটু বিস্তারিত বলেন যে আপনাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে কিংবা রাঙামাটি মেডিকেল কলেজে, এখানে তো মেডিকেল কলেজও আছে আপনাদের, সো ওখানে কি এই একলামশিয়ার বিশেষায়িত কোনো ইউনিট আছে কিনা, কিংবা আপনারা এই চিকিৎসাটা কিভাবে দিচ্ছেন? ধন্যবাদ। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যেটা আছে, এটা হচ্ছে যে বেসিক্যালি এটা হচ্ছে 100 বেডের হাসপাতাল, কিন্তু মেডিকেল কলেজ যদি সাথে আছে, কিন্তু মেডিকেল কলেজে আলাদা কোনো হাসপাতাল নেই। সদর হাসপাতালে মেডিকেল কলেজে কার্যক্রম পরিচালিত হয়। তো আমাদের একলামশিয়া করে আলাদা কোনো ওয়ার্ড নেই, গাইনি ওয়ার্ডে আমরা অবস্টেট্রিকের ওয়ার্ডে আমরা এটা সেবা প্রদান করি, যেহেতু আমাদের এখানে শয্যার অনেক সংকট রয়েছে, সে কারণে আমরা ওখানেই করি, আলাদা কোনো ওয়ার্ড নেই। তবে আমরা যেহেতু একলামশিয়া একটা খুব মারাত্মক একটা রোগ এবং হচ্ছে মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, এটাকে অবশ্যই আমরা খুবই মানে হাইলি করে আমরা এটাকে আমরা চিকিৎসাটা করি আর কি, আমরা টিম ওয়ার্কের মাধ্যমে, এবং সবাই একযোগে একসাথে এটাতে আমরা ঝাঁপিয়ে পড়ি, যাতে মা বাচ্চা দুজনেই ভালো থাকে, যাতে আমরা মায়ের জীবনটা রক্ষা করতে পারি, এই জন্য আমরা কাজ করি। এবং আমাদের এখানে এটা হয়, কিন্তু এটা হচ্ছে যেহেতু রাঙ্গামাটি একটা জেলা, এবং এটাতে শুধু সদর হাসপাতালে বা জেনারেল হাসপাতালে এটা হচ্ছে, কিন্তু অন্য কোনো উপজেলায় কিন্তু এই একলামশিয়া রোগীর চিকিৎসা হবে না, সেক্ষেত্রে ওরা আমাদের জেনারেল হাসপাতালে ওরা রেফার করে। তো আমাদের এখানে এই চিকিৎসাটা হয়। জি, ডক্টর পারুল আক্তার, উনি যেটা বলছিলেন যে ওনাদের ওখানে আলাদা কোনো বিশেষ ইউনিট নেই, কিন্তু আপনি শুরুতেই বললেন যে একলামশিয়া আমাদের মাতৃমৃত্যুর দ্বিতীয় সম্ভবত প্রধান কারণ। তো যদি এটাই হয়, তা সেক্ষেত্রে কেন এটার বিষয়ে আরো জোর দেওয়া হচ্ছে না? হ্যাঁ, এটা আমাদের আসলে অনেক বেশি জোর দিতে হবে। এখন জোর দেওয়ার বিষয়টা মানে যেমন একলামশিয়া এটা কিন্তু খুব পরিচিত টার্ম, বিশেষ করে একলামশিয়া আপনি যেটা বললেন যে খিচুনি, একলামশিয়া গর্ভবতী অবস্থায় এটা কিন্তু কমন। আমাদের বেশিরভাগ মা বোন এবং তাদের ফ্যামিলি কিন্তু এটার সাথে পরিচিত, এবং এটার প্রি একলামশিয়া থেকে একলামশিয়া হয়, প্রথমে মৃদু প্রি একলামশিয়া, তারপরে সিভিয়ার প্রি একলামশিয়া, তারপরে একলামশিয়া। মানে এটার প্রতিরোধটা কিন্তু সহজ, এত কঠিন না। হ্যাঁ, এবং একটা জিনিস যদি শুধু সবাই করে যে রেগুলার অ্যান্টিনেটাল চেকআপ, মানে আমাদের গর্ভবতী মায়েরা যদি যান, এবং আমরা ডাক্তাররা এবং সিস্টাররা মানে আমাদের যেই আছে, আমরা যদি ঠিকমতো প্রেশারটা মাপি, তাদেরকে কাউন্সেলিং করি, এবং তারা যদি আমাদের কথা শুনেন, তাহলে কিন্তু প্রি একলামশিয়া মৃদু যেটা, সেটা হয়তো
প্রিভেন্ট করা যায় না, কিন্তু এটা থেকে যে জটিলতাগুলা একলামশিয়া পর্যন্ত আসাটা, এটা কিন্তু মোটামুটি মানে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার প্রতিরোধ সম্ভব। তো এখন এই কথাগুলোই এটা মিডিয়ার মাধ্যমে, আমাদের বইয়ের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এগুলা সবাইকে জানাতে হবে যে রেগুলার চেকআপে আসতে হবে। এবং মৃদু প্রি-এক্লামশিয়াতে রোগী কোনো কষ্ট ফিল করে না, এটা হয়তো ডায়াগনোসিসটা জাস্ট চেকআপে গেলেই হয়, কিন্তু ওইটা থেকে যে জটিলতাগুলো হয় এক্লামশিয়া পর্যন্ত, সেটা কিন্তু একদম মানে মায়ের লাইফ রিস্ক করে ফেলে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই লাইফ রিস্কটা হয়তো বা এখন যেটা বললাম যে ভালো ভালো ট্রিটমেন্ট হয়েছে, ম্যাগনেসিয়াম সালফেট বা ইনজেক্টেবল যেই অ্যান্টি হাইপারটেনসিভগুলো, প্রেশারের ওষুধগুলো দিয়ে সহজেই কন্ট্রোল করে ফেলা যায়। তারপরেও আমরা দেখি যে এক্লামশিয়ার আমাদের অনেক পেশেন্টই একদম মানে টানা অনেকক্ষণ যখন কনভালশন হয়, তারা কিন্তু একদম আনকনশাস বা অজ্ঞান হয়ে যায়, এবং তাদের কিন্তু আলটিমেটলি আইসিইউ লাগে। এমনও হয় যে একটা পেশেন্ট আইসিইউতে 8 দিন 10 দিন, আমাদের একটা পেশেন্ট 16 দিন আইসিইউতে ছিল। তো এগুলো হলো যে পেশেন্টের পার্সোনাল যে অনেক বড় ধরনের ভোগান্তি, এবং তার জীবনের যে লংগিভিটি কমাই দিচ্ছে, এনার্জি কমাই দিচ্ছে, তার পরিবার এবং তার সমস্ত পরিজনের এটা অনেক ক্ষতি চতুর্দিকে। এবং এক্লামশিয়া কিন্তু প্রতিটা কনভালশনে তার অনেক ব্রেন টিস্যু ড্যামেজ হয়, তার বডির যে বেসিক অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে একটা ভয়াবহ অবস্থা, এটা কিন্তু প্রিভেন্ট করা শুধু একটু সচেতনতা আর একটু কিন্তু একই সঙ্গে সচেতনতা ঠিক আছে, কিন্তু একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজের যে একটা দায়বদ্ধতা, বিশেষ করে এটাকে গুরুত্ব দেওয়ার যে বিষয়টা, সেটা কি আপনার কাছে মনে হয় যে সেটা আরো বাড়ানো উচিত? আরো বাড়ানো উচিত। যেমন আমাদের ওজিএসবির পক্ষ থেকে এটা অনেকভাবেই সচেতন করা হচ্ছে। যে গাইনোকোলজিক্যাল সোসাইটি, হ্যাঁ, বিভিন্ন মেডিকেল কলেজে এগুলার বিভিন্ন প্রজেক্টও চলছে এক্লামশিয়ার ইয়ের উপরে, ট্রিটমেন্টের উপরে। এবং এই যে একসময় হয়তো বা আমরা দেখতাম যে 10 জন ভর্তি হলে 7-8 জনই মারা গেছেন মা, মানে আমরা যখন জুনিয়র ডক্টর ছিলাম। এখন উল্টাটা, তার মানে পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং এর চিকিৎসাটাও অনেক বিস্তৃত হয়েছে। এবং এটা ওজিএসবির ইয়েতে তত্ত্বাবধানে আমাদের অনেক সিনিয়র ম্যাডামরা কিন্তু এটা এখন থেকে আরো 20-25 বছর আগে এই যে ম্যাগনেসিয়াম সালফেটটা, এটা কিন্তু প্রথমে যখন আসে অনেক কস্টলি ছিল, অনেক দামি, যে গরিব এটা এক্লামশিয়া হয় কিন্তু বেশিরভাগ মানে যারা একটু পোর তাদের। এবং হসপিটাল, সরকারি হসপিটালে এটা অনেক বেশি, প্রাইভেট হসপিটালে কিন্তু কম, খুবই কম। তার মানে যারা আসলে রেগুলার চেকআপ করেন বা যারা আসলে হয়তো তাদের আর্থিক সক্ষমতা আছে, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে না। যাদের পুষ্টির অভাব নাই এবং রেগুলার চেকআপে থাকছেন, ওয়েটের বিষয়টা বুঝতে পারছেন, রেগুলার চেকআপের গুরুত্বটা বুঝতে পারছেন, তাদের আমরা দেখি না হতে। বেশিরভাগই আমাদের যারা ডিপ্রাইভ বা পোর সোসাইটি, ওদেরই অনেক বেশি হয়। এবং হচ্ছে সেটা তখন একসময় ছিল এত দাম, এটা পরে কিন্তু এটা গণস্বাস্থ্যের মাধ্যমে ভর্তুকি দিয়ে তারপরে এটা ইয়ে করা হলো, এবং এখন কিন্তু সবাই এটা মানে খুবই চিপ, সস্তা একটা ওষুধ, এরকম একটা জীবন রক্ষাকারী ওষুধ। আবার একইভাবে আগে আমরা কি দিয়ে প্রেশার কমাবো, সেফ কোনো ওষুধ পেতাম না। তো এখন কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলোই নিয়ে আসছে লেবেটাললটা, অনেকগুলো কোম্পানি ইনজেক্টেবল নিয়ে আসছে, কম খরচে হয়তো রোগীর কাছে পৌঁছানো যাচ্ছে। এটা অনেক সেফ একটা ওষুধ। তো তারপরেও মানে যদিও পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, তারপরেও তো পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে। একটা মায়ের মৃত্যু তো আসলে আমাদের জন্য কাম্য না। একটা মায়ের মৃত্যু একটা ফ্যামিলির মৃত্যু। তো কাজেই এটা আমাদের চতুর্দিক থেকে আরো বেশি সচেতন হওয়া দরকার, আমাদের জনগণকে সচেতন করা দরকার। অ্যাটলিস্ট এই জায়গাটাই যে প্রি-এক্লামশিয়াটা মাইল্ড অবস্থায় আমরা হয়তো কমপ্লিটলি প্রতিরোধ করতে পারবো না, কিন্তু এটাতে যে নিয়মগুলো, এগুলো পালন করা খুবই সহজ, এটা মেনে যাতে এটা এক্লামশিয়ার দিকে না যায়। জি, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রসব পূর্ববর্তী যেমন এক্লামশিয়া হতে পারে, প্রসব পরবর্তীও তো এক্লামশিয়া হতে পারে, সেটার ব্যাপারে কি কিছু বলবেন কিনা? হ্যাঁ, প্রসব পরবর্তীও কিন্তু হতে পারে, যে আমরা বলি যে এটা পোস্টপার্টাম এক্লামশিয়া, তো এটা হতে পারে। তো এটার জন্য কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, যাদের কিনা আগে থেকে
প্রেশার ছিল তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে যে হয়তো আগে হয়নি, সিভিয়ার ফিচার ছিল, কিন্তু ডেলিভারি পরপরই হয়তো যে একটা খিচুড়ি হয়ে গেল, লেবার টেবিলে বলেন অপারেশনের পরে বলেন, হতে পারে। তো এখন যদি এটা হয়ে যায় তাহলে অ্যাক্লামশিয়ার মতো যেভাবে আমরা ট্রিটমেন্ট করবো, সেই পোস্টপার্টাম অ্যাক্লামশিয়াকে আমাকে সেভাবে ট্রিটমেন্ট করতে হবে। এবং এই ট্রিটমেন্টের পরে কিন্তু সেখানে নির্দিষ্ট একটা ফলো আপে থাকতে হবে, কারণ হচ্ছে যে পরবর্তীতে এটা পারসিস্টেন্ট হতে পারে, যে হাইপারটেনশনটা, প্রেশার বেশিটা থাকতে পারে। কাজে আমাদের অ্যান্টিপার্টাম অ্যাক্লামশিয়া যেমন হবে তেমন ইন্টারপার্টামও হতে পারে, আবার পোস্টপার্টামও হতে পারে, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। জি, ডক্টর পারুল আক্তার, যদি পোস্টপার্টাম এক্লামশিয়া হয় সেক্ষেত্রে মানে এটা পোস্টপার্টাম এক্লামশিয়া যাতে না হয় এটা প্রতিরোধ করার কোনো কিছু আছে হ্যাঁ, এটা কিনা? কিন্তু প্রতিরোধযোগ্য। সাধারণত যাদের পোস্টপার্টাম এক্লামশিয়া হয় আগে থেকে হয়তো একটু প্রেশার বেশি থাকে, অথবা মৃদু প্রি এক্লামশিয়া যেটা, এটা কিন্তু বেশিরভাগই থাকে। কখনো এটা আগে থেকে ডায়াগনোসিস হয়, কখনো হয় না। তো তার মানে হঠাৎ করে একজনের গর্ভে মানে প্রসবের পরে হঠাৎ করে মানে হওয়ার কথা না। হ্যাঁ, হওয়ার কথা না। যদিও আমরা অনেক পোস্টপার্টাম এক্লামশিয়াই ফর দ্য ফার্স্ট টাইম পাই, যে আগে তার কোনো হিস্ট্রি নাই, কিন্তু এটার মানে এই না যে তার ছিল না। হয়তো সে সেভাবে আসলে পরীক্ষা করা হয়নি, চেক আপ করায় নাই, তখন ওরকম ভাবে কোনো ট্রিটমেন্ট নেয় নাই। তো এখন যাদের আমরা জানতে পারবো, মানে অ্যান্টিনেটালি যাদের মৃদু বা প্রি এক্লামশিয়া তীব্র যেটাই থাকুক, এটা ডেলিভারি এবং ডেলিভারির সময়ও খুব সচেতন থাকতে হবে। ডেলিভারির পরে তাকে ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে। তো আমরা বলি যে মিনিমাম মানে ভেরি ক্লোজ মনিটরিং, মানে একদমই প্রেশারটা খুব 1-2 ঘন্টা পর পর, আস্তে আস্তে 4 ঘন্টা পর পর, তারপর 6 ঘন্টা পর পর, এরকম করে 72 ঘন্টা পর্যন্ত খুবই ক্লোজ মনিটরিং। তারপরেও প্রথম, সেটাও তো নিশ্চয়ই হাসপাতাল ছাড়া সেটা সম্ভব না, না। এটা তো হসপিটালে। হ্যাঁ, যার এরকম প্রি এক্লামশিয়া আগে থেকে থাকবে, ডেলিভারি হাসপাতালে হবে। হ্যাঁ, এবং তার মানে তখনও প্রেশার মানে একটু বেশি থাকতে পারে বা নর্মালও থাকতে পারে। আমরা সাধারণভাবে তাকে হাসপাতালেই এভাবে মনিটর করি। আর কারো যদি এরকম হয় যে বাসা খুব কাছে, তাহলে সে হয়তো বা 48 আওয়ার্স পরে, 48 ঘন্টা পরে সে যেতে পারে, যদি তার সব কিছু নর্মাল থাকে। কিন্তু তারপরেও কথা থাকে যে যার আগে থেকে প্রি এক্লামশিয়া থাকে তার কিন্তু প্রথম 7 থেকে 10 দিনের মধ্যেও পোস্টপার্টাম এক্লামশিয়া হতে পারে। তারপর আশঙ্কা কমে যায়, যদিও মানে খুব রেয়ারলি আমরা 42 দিন বা পুরাটা, যেটা পিপেরিয়াম বলি, পুরাটার মধ্যে 2-1 জন পাই যে হয়তো বা একদম 1 মাস পরে গিয়ে এক্লামশিয়া হয়েছে। কিন্তু যাদের হয় বেশিরভাগই আপনার 72 ঘন্টার মধ্যে, আর এটা যাদের না হয় 7 থেকে 10 দিন ডেলিভারির পরে। তো ওই পর্যন্ত আমাদের আসলে পেশেন্টটাকে খুব ভালো মনিটরিংয়ে রাখতে হবে, বুঝাইতে হবে, কাউন্সিলিং করতে হবে। ডক্টর জয়া, আপনি বলছিলেন যে প্রেশার অনেক সময় নাও কমতে পারে, তো দেখা গেল যে একজনের এক্লামশিয়া ছিল, এক্লামশিয়াটা ভালো হয়ে গেল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রসবের পরেও প্রেশার বেশি থাকছে, তখন আসলে কিভাবে তাদের চিকিৎসাটা করা হয়? তখন আসলে আমরা তাদেরকে কাউন্সিলিং করি, তাকে আমরা একটা অ্যান্টি হাইপারটেনসিভ দিব, আমরা তাকে প্রেশার ওষুধটা দিব এবং তাকে রেগুলার মনিটরিং এ আওতায় নিয়ে আসবো, এবং এমন বলবো যে আপনি এতদিন পর পর আসেন, আমরা দেখবো যে তার ওষুধে ওটা কন্ট্রোল করছে কিনা। এমন সময় দেখা যায় যে অনেকেই অনেক একটা পার্সেন্টেজ আছে যেটা কিনা পারসিস্ট করে, আর অনেক সময় দেখা যায় এটা পিপিএম এর পরেও তো চলে যেতে পারে, যেটা আমাদেরকে খেয়াল করতে হবে যে ভবিষ্যতে, কারণ এরকম যদি পারসিস্ট করে পরবর্তী প্রেগনেন্সিতেও কিন্তু তার এটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আরো বেশি করে তাকে আমরা বলবো যে রেগুলার যাতে সে আমাদের সাথে বা ডাক্তারের সাথে, স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে এবং প্রেশারটা মনিটরের মধ্যে রাখে। তার লাইফস্টাইল চেঞ্জ করার কথাও বলবো, তার ডায়েটারির কথাও বলবো, ওর সাথে শুধু ওষুধ খেলে হবে না, সেগুলোর কথাও তাকে বলে দিতে হবে আমাদেরকে। জি, ডক্টর পারুল আক্তার, আমরা আসলে অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা মানে যাবার আগে বা অনুষ্ঠান শেষ করবার আগে আরেকবার যদি আপনি বলে দেন যে এক্লামশিয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মনে রাখা উচিত দর্শকদের জন্য, আমি মানে লক্ষণ থেকে শুরু করে একদম চিকিৎসা পর্যন্ত, একদম মেইন পয়েন্টগুলো। আমি যেটা প্রথমেই বলতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে, যে যারাই প্রেগনেন্সি মানে একটু প্ল্যান করে নেবেন, আনপ্ল্যান মানে অ্যাভয়েড করতে পারলে ভালো, এবং নেয়ার আগে একবার আপনার নিকটস্থ ডাক্তারকে দেখান। হ্যাঁ, সেটা হতে পারে একটা গভর্নমেন্ট হাসপাতালে, একটা হেলথ কমপ্লেক্সে। কি কি দেখবে? প্রেশারটা দেখবে,
একটা হিমোগ্লোবিন করতে যখন দিবে। একজন দম্পতি চিন্তা করছেন যে আমরা একটা নতুন বাচ্চা নেব, তার আগেই সে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে সিদ্ধান্তটা নেওয়ার আগে। হ্যাঁ, এটা জাস্ট মানে খুবই সহজ একটা বিষয়, কিন্তু অনেক বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। এবং এই ধরনের বিশেষ করে প্রি একলামশিয়া, একলামশিয়ার জটিলতাগুলো একদম প্রথমেই তারা এটা মানে অ্যাভয়েড করতে পারে। তারপরে ওখানে ওজনটা মাপা হয়, তো ওজন একটা স্ট্যান্ডার্ড ওজনে যদি থাকে, হিমোগ্লোবিনটা আমরা বলি যে 10 বা 11-র উপর থাকবে, হ্যাঁ, এবং প্রেশারটা ঠিক আছে, তাইলে সে প্রেগনেন্সি নিবে এবং মাসে মাসে চেক আপটা করবে। এই চেক আপটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আমার সমস্ত দর্শকদের মাধ্যমে এবং মা বোনদের এটাই রিকোয়েস্ট করব যে প্রেগনেন্সিতে চেক আপটা যাতে ওনারা করেন। অনেকেই ভাবে কি যে এটা খারাপ লাগলে চেক আপে যাবো, এটা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে আপনি বলছিলেন ওষুধটা খাওয়ার, মানে যখন কারো একলামশিয়া হয়ে গেল বা প্রি একলামশিয়া হলো, তখন যেন নিয়মিত ওষুধটা খেতে খেতেই ডাক্তারের কাছে আবার আসতে হবে। যদি কোনো কনফিউশনও হয় তাও মানে খেয়ে আসতে হবে, বন্ধ না করে যে ছেড়ে দিলাম, এটা করা যাবে না। এবং রেগুলার চেকআপে থেকে নরমালি তো যে প্রথমে 6 মাস 7 মাস আমরা মাসে মাসে একবার করেই চেকআপ দিই, কিন্তু যদি ডাক্তার সাহেব বলেন যে আপনি 15 দিন পরে আসবেন, তাহলে ওই সময় আসতে হবে। আচ্ছা, আমাদেরকে শেষ করতে হবে। ডক্টর পারুল আক্তার এবং ডক্টর জয়া চাকমা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদেরকে এখন শেষ করতে হচ্ছে। আমার মনে হয় যে আমাদের দর্শকরা আজকে অনেক কিছু জানলেন। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন এই আশায় শেষ করছি আজকে। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে।